নমস্কার, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সকালের ট্রেন ধরে কলকাতা থেকে দেশের বাড়ি চলে যাচ্ছি। বাড়ি পৌঁছেই চলে যাব স্কুলে। স্কুল থেকে ফিরে এসে যে কাজকর্মগুলো করেছি সেগুলোর সাথে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাবো। সকাল 6:55 ট্রেনে আমি উঠেছি। দেখুন, শিয়ালদার থেকে ট্রেনটা ছাড়বে। এখন ট্রেনের কামরাটা পুরোপুরি প্রায় ফাঁকা আছে, সেভাবে ভর্তি হয়নি। পরের স্টেশনে ভর্তি হয়ে যাবে, এটাই প্রতিদিন হয়ে থাকে। তাহলে আমি গল্প পাঠ শুরু করি, আপনারা গল্প পাঠ শুনতে থাকুন। আজকের এপিসোডে তাসের ঘর গল্পটি পুরোপুরি শেষ হয়ে যাবে আশা করছি। তাহলে আমি গল্প পাঠ করি, আপনারা শুনতে থাকুন। স্কুল থেকে আমি ফিরে চলে এসে ঘরের সমস্ত জানালা দরজা খুলে দিচ্ছি, এগুলো সবই বন্ধ ছিল। তাহলে চলুন গল্প পাঠ শুরু করা যাক। দায় ফিরিয়া আসিয়া বলিল, কই কেউ তো নেই। মা আশ্চর্য হইয়া বলিলেন, সে কি, কোথায় গেল সে? শৈল বলিল, তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে। বিস্ময়ের উপরে বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন। ট্রেন ধরতে হবে? চলে গেছে? সে কি? শৈল বলিল, তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম ওই ট্রেনই সে গিয়ে ধরবে, থাকবার তার উপায় নেই। মা আশ্বস্ত হইয়া বলিলেন, ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল, বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধহয় পারবে না। খুব জরুরি কাজ কি না? সিমলে থেকে কলকাতায় যাবে একটা কার চিঠি নিয়ে, সময়ে পৌঁছতে না পারলে সব তো মিছে হবে। এই সময়ে শৈলের জ্ঞানান্বেষী বরদাদা বাড়ি ঢুকিল। পরনে তাহার খদ্দর সত্য, কিন্তু জরি পার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি, মুখে একটা গোল্ড ফ্লেক্ট সিগারেট, হাতে কতকগুলো মাছ ধরিবার উপকরণ। শৈলকে দেখিয়াই সে বলিল, আরে শৈল, কখন? হাসি মুখে শৈল বলিল, এই তো দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, তা বেশ। কই, তুই নতুন লোক, বাংলাদেশের মানুষ, কই দে তো এই চারাগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাব আজ দেহাতে, এক জমিদারের তালাওয়ে। শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে, কত মাছ ধরতে পারেন দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদের পুকুরে খুব বড় বড় মাছ, আধমন 15 সের 25 সের এক একটা মাছ। জানেন দাদা, তখন প্রথম গেছি, একটা 18 সের কাতলা মাছ এনে দেওর বলল, বৌদি কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়! এখন আর আমার ভয় হয় না। আধমন 25 সের মাছ দিব্যি কেটে ফেলি। যাবার ইচ্ছে তো হয় রে, হয়ে ওঠে না। কলকাতায় যাই, তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম। শৈল বলিল, আচ্ছা দেখব, আমাদের কলকাতায় বাড়ি হবে এইবার। অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলিল, জায়গা কিনেছে, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হয়ে প্রশ্ন করেন, জামাই এখন বেশ পাচ্ছে না রে শৈলী? শৈল মুখ নত করিয়া বলিল, দেশেও দালান করবেন। মাস দুয়েক পরই কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে পত্র দেন না, সংবাদ লন না। তিনি স্বামীকে বললেন, দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি। শৈল অন্যর সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতি সম্বন্ধে সে অত্যুক্তি করে নাই। সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন। লিখলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি, শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। আশা করি, প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝতে পারতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে। কিন্তু অপরাধ যে সে করিয়াছে তাহাতে সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই,
তবুও এই দীর্ঘ 2 মাসের মধ্যে কই কোনো আশীর্বাদ তো আসিল না। শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দেয় না। দয়া করিয়া কি ঘটিয়াছে আমাকে জানাইবেন, আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব। তারপর শেষে আবার লিখলেন, অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই খুশি হইলাম। কলকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই। আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল। মনে তাহার যে ক্রোধ বহ্নি জ্বলিতেছিল, ইন্ধনের অভাবে সময়ক্ষেপে সে বহ্নি নিবিয়া গিয়াছে। প্রতি পদে তাহার শৈল প্রতিমার মতো মুখ মনে পড়িত। বলুক না সে মিথ্যা, তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত। আজ বেয়াইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হইয়া গেল। শুধু বিদূরিত হইয়া গেল নয়, পুত্রবধূর উপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল। পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন, কলকাতায় বাড়ি ইত্যাদি। তিনি অমরকে পত্র দিলেন, বেয়াইকে লিখলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। অমর আসিয়াছে, 10-12 সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে। শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল। বলিল, বড় জাতের মাছ বোধ করি ধরা পড়েনি, এগুলো মাজলা জাত। ওদিক থেকে ভাতৃজায়া বলিল, এই আরম্ভ হলো, শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো যেন হয় না। রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলো তো? একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে। এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি, দেশে আমাদের 16 আনা একটাও তো পুকুর নেই, অথচ ছি, আর এখানে মুক্তোর গহনার চলন হইয়াছে, আমার জন্য ঝুটা মুক্তার মালা 1 ছড়া। ও কি, কাঁদছ কেন শৈল? শৈল বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল। সে কথা সে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়। এখানে তাসের ঘর গল্পটি সমাপ্ত হলো। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাসের ঘর গল্পটি লেখার সময় কোনো রকম বিভাগ করেননি। আমি গল্প পাঠ করার খাতিরে তাসের ঘর গল্পটিকে 4টে ভাগে ভাগ করে গল্প পাঠ করলাম। কারণ তাসের ঘর গল্পটি যদি সম্পূর্ণ পাঠ করা হয় তাহলে একটা বড় ভিডিও হবে। বড় ভিডিও অনেকে দেখতে চান না, তাই ছোট ছোট বিভাগে ভাগ করে গল্প পাঠ করে আপনাদের শোনালাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার আমি দৈনন্দিন যে কাজগুলো করেছি, মানে আজকের দিনে কি কি কাজ করেছি সেটা একটু বলে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ট্রেনে চেপে চলে এসেছিলাম দেশের বাড়ি, তারপর স্কুলে গেছিলাম। স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে মানে জামা কাপড় না ছেড়েই রান্নাঘরে ঢুকেছিলাম। জল গরম করেছি স্নানের জন্য, আর ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। উপরে এসে ঘর দোর ঝাঁট দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে এখন ছাদে চলে এসেছি। গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলোতে সপ্তাহে এখন 2 দিন জল দিলেই হয়, শীতকালে বেশি জলের প্রয়োজন হয় না, প্রতিদিন জল দেওয়া লাগে না, 2 দিন দিলেই হয়ে যায়। আর 2-একটা জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো ঘরের ভেতরেই মেলে দিয়েছি, বাইরে আর মেলিনি, একেবারে অবেলা হয়ে গেছে। আর যে জামা কাপড়গুলো আগের দিন কেচে রেখে গেছিলাম সেগুলো তুলে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আজকের কাজ এটুকুই ছিল। আর তার সঙ্গে তো গল্প পাঠ করলাম। সন্ধ্যাবেলায় এবার আমি খাতা দেখতে বসেছি। স্কুলের রেজাল্ট তৈরি, খাতা দেখা, এগুলো তো আছেই, খাতা দেখে নিলাম, এরপরে রেজাল্ট তৈরি আরম্ভ হবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিওর সঙ্গে গল্প পাঠ দৈনন্দিন কাজের সঙ্গে গল্প পাঠ করে আপনাদের শোনাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।